কোর্টরুমে ডিভোর্সের শুনানি চলছিল, কিন্তু হঠাৎ স্ত্রী বিচারকের সামনে এমন এক অভূতপূর্ব দাবি তুলে ধরলেন যে উপস্থিত আইনজীবীরা হতবাক হয়ে গেলেন এবং স্বয়ং বিচারকও চেয়ার ছেড়ে নড়ে বসলেন। মুম্বাইয়ের বান্দ্রা কোর্টে এক ডিভোর্স মামলার শুনানি চলছিল। বিচারক ফাইল থেকে মাথা তুলে সামনে দাঁড়ানো নারীর দিকে তাকালেন। শ্রীমতী অনন্যা মেহরা, আপনি কি আপনার স্বামী অর্জুন মেহরার কাছ থেকে ডিভোর্স নিতে রাজি? কোর্টরুমে গভীর নীরবতা নেমে এলো। সকলের চোখ অনন্যার ওপর স্থির হয়ে গেল। অনন্যা গভীর নিঃশ্বাস নিয়ে নিজের সমস্ত সাহস একত্র করে বললেন, হ্যাঁ বিচারক মহাশয়, আমি ডিভোর্স নিতে প্রস্তুত। তবে আমার একটি দাবি রয়েছে। যতক্ষণ না সেই দাবি পূরণ হয় আমি ডিভোর্সের কাগজে সই করব না। এই একটি কথায় ঘরের একঘেয়েমি মুহূর্তে ভেঙে গেল। আইনজীবীরা পরস্পরের দিকে তাকালেন। অর্জুনের মুখ বিবর্ণ করে গেল। বিচারপতি রাকেশ গুপ্তা চেয়ারে সোজা হয়ে বসলেন। তার ভ্রু কুঁচকে গেল অবাক হয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু এমন পরিস্থিতি প্রথমবার। তিনি চশমা নাকের ওপর আরও একটু তুলে জিজ্ঞাসা করলেন, দাবি? কী ধরনের দাবি? অনন্যার চোখ সরাসরি বিচারকের চোখে আটকে ছিল। তার কণ্ঠস্বর এখন কাঁপছিল না, তাতে এমন দৃঢ়তা ছিল যেন আগ্নেয়গিরির ফাটার আগে শান্তি। ডিভোর্সের কাগজে সই করার আগে আমি আমার স্বামীর সাথে তার ঘরে একজন স্ত্রীর পূর্ণ অধিকার নিয়ে শেষ একটি রাত কাটাতে চাই। এটি শুনেই কোর্টরুমে যেন বোমা ফাটল। লজ্জায় ও ক্রোধে অর্জুনের মুখ রক্তবর্ণ হয়ে গেল। উপস্থিত লোকজনের মুখ হাঁ হয়ে গেল। অর্জুনের আইনজীবী চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন। আপত্তি মাই লর্ড, আপত্তি! এ কি নির্লজ্জ দাবি! এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক, অবৈধ এবং লজ্জাকর। এটা আদালত নয়, কোনো নাটকের মঞ্চ বানানো হয়েছে। আমার ক্লায়েন্টের ইমেজ নষ্ট করার জন্য এটি একটি পরিকল্পিত চক্রান্ত। আদালতের মূল্যবান সময় নষ্ট করার প্রয়াস। আমি অনুরোধ করছি যে এই অযৌক্তিক দাবিটি তৎক্ষণাৎ। শান্ত হন মিস্টার ভাটিয়া। বিচারকের গম্ভীর কণ্ঠ তাকে থামিয়ে দিল। তার অভিজ্ঞ চোখ অন্যার মুখ পড়ার চেষ্টা করছিল। শ্রীমতী মেহরা, বিচারক গম্ভীরভাবে বললেন, আপনি যা চাইছেন তা অত্যন্ত অসাধারণ, কিন্তু আমি জানতে চাই এই অদ্ভুত দাবির পেছনে কারণ কি। আমি আপনাকে সুযোগ দিচ্ছি যে আপনি নির্ভয়ে আপনার কথা বলুন। আপনার সাথে কি ঘটেছে? অন্যার চোখ থেকে এবার অশ্রু বেরিয়ে এলো। বিচারক মহাশয়, কারণ হলো আমার 5 বছরের বিবাহিত জীবন। 5 বছর মানে 10,826 দিন। আর এই 5 বছরে আমার স্বামী আমাকে কখনো নিজের স্ত্রী ভাবেনি। আমি এই বাড়িতে একজন পুত্রবধূ হয়ে এসেছিলাম, কিন্তু একজন গৃহকর্মী হয়ে রয়ে গেলাম। বিচারক বুঝলেন যে এই মামলা শুধু ডিভোর্সের নয়, বরং এক নারীর অস্তিত্ব ও মর্যাদার। তিনি অর্জুনের দিকে তাকালেন, যার মাথা লজ্জায় নত হয়েছিল। তারপর অন্যান্যা বললেন, বিচারক মহাশয়, আজ থেকে 5 বছর আগে আমি 25 বছরের একটি মেয়ে ছিলাম, যার চোখে অসংখ্য স্বপ্ন ছিল। আমার বিয়ে অর্জুনের সাথে ঠিক হল। অর্জুন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে ছিল। আমার বাবা মা তাদের সাধ্যাতীত খরচ করে ঋণ নিয়ে আমাকে যৌতুক দিয়েছিলেন। তারা ভেবেছিলেন যে তাদের মেয়ে রানীর মতো থাকবে। অন্যান্যা এক মুহূর্ত থামলেন, যেন সেই স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠছে। বিয়ের রাত। প্রত্যেক মেয়ের মতোই আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম। লাল রঙের ভারী কাঞ্জিবরম শাড়ি পরেছিলাম। আমার হাতে মেহেন্দি লাগানো ছিল। আমি ঘোমটা দিয়ে বিছানায় বসে তার জন্য অপেক্ষা করছিলাম। আমার বুক ধকধক করছিল। কোর্টরুমে উপস্থিত লোকজন এই কথা শুনে পরস্পরের দিকে তাকাতে লাগলেন। এরপর অন্যান্যা বললেন, রাত প্রায় 1টার সময় অর্জুন ঘরে ঢুকলেন। তার মুখে কোনো উত্তেজনা ছিল না, কোনো আনন্দ ছিল না। তিনি দরজা বন্ধ করে সোজা আলমারির দিকে গেলেন। তিনি নিজের কাপড় বের করে আমাকে বললেন, দেখো অনন্যা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি ঘোমটা সরিয়ে তার দিকে তাকালাম। আমি ভাবলাম হয়তো তিনি লজ্জা পাচ্ছেন, কিন্তু তিনি যা বললেন তা আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। অনন্যার কণ্ঠ ভারী হয়ে এলো। তিনি আমাকে বললেন, অনন্যা, আমার সময় দরকার। পরিবারের চাপে পড়ে আমি বিয়ে করলাম, কিন্তু আমি এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। তোমার কাছ থেকে আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশা নেই। তুমি এই বিছানায় আরাম করে ঘুমো, আমি সোফায় ঘুমোচ্ছি। এই কথা বলে তিনি বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লেন। বিচারক মহাশয়, আমি সারা রাত কাঁদছিলাম। আমার সাজগোজ চোখের জলে ভেসে গেল। আমি ভাবলাম হয়তো নতুন সম্পর্কে সময় লাগে, হয়তো তিনি কাজের চাপে আছেন। আমি নিজেকে বোঝালাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই কাল আর কখনো এলো না। পরের দিন সকালে যখন আমি উঠলাম, তখন বাড়িতে উৎসবের পরিবেশ ছিল। সবাই আমাকে ঠাট্টা করছিল, কিন্তু আমার ভেতরে একটি ঝড় চলছিল। আমি কাউকে কিছু বললাম না। আমার মনে হলো এটা আমাদের দুজনের মাঝের কথা, এটিকে বাইরে নিয়ে যাওয়া ঠিক নয়। অনন্যা তার গল্প বলতে থাকলেন। দিন কাটতে লাগল, সপ্তাহ, মাস এবং তারপর বছর।
অর্জুনের আচরণ পাল্টালো না। আমরা এক ছাদের নিচে দুজন অচেনা লোকের মতো থাকতাম। তিনি সকালে অফিসে যেতেন, রাতে দেরিতে ফিরতেন, খাবার খেতেন এবং নিজের সোফায় ঘুমিয়ে পড়তেন। আমাদের কথাবার্তা কেবল হ্যাঁ, না বা খাবারে কি রান্না হয়েছে এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। অর্জুনের আইনজীবী মাঝখানে বাধা দেওয়ার চেষ্টা করলেন। ইয়র অনার, আমার ক্লায়েন্ট তাকে সমস্ত ভৌত সুযোগ সুবিধা দিয়েছেন, একটি ভালো বাড়ি, চাকর বাকর, টাকা। অনন্যা রেগে তার দিকে ফিরলেন। একজন নারীর কি শুধু এটাই দরকার হয় আইনজীবী মহাশয়? একজন স্ত্রীর কি দুটি মিষ্টি কথা, একটু সম্মান, একটু ভালোবাসা পাওয়ার অধিকার নেই? সে আবার বিচারকের দিকে তাকিয়ে বলতে থাকলেন, বিচারক মহাশয়, আমি তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি। আমি জিজ্ঞাসা করেছিলাম, অর্জুন, আমার কি কোনো ভুল হয়েছে? আপনি কি আমার উপর রাগ করেছেন? যদি আপনার কোনো কিছু পছন্দ না হয় তাহলে বলুন, আমি নিজেকে বদলে নেব। তিনি সবসময় একই উত্তর দিতেন, না অনন্যা, এমন কিছু না, শুধু আমার একটু সময় দরকার, প্লিজ আমার উপর চাপ সৃষ্টি করো না। তার এই একটু সময় একটি কখনো শেষ না হওয়ার অপেক্ষায় পরিণত হয়েছিল। আমি তার জন্য শুধু একজন গৃহিণী ছিলাম, একজন নিখুঁত পুত্রবধূ ছিলাম। তার কাপড় ইস্ত্রি করা, তার পছন্দের খাবার রান্না করা, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার বাবা মায়ের সেবা করা। আমি একজন আদর্শ স্ত্রী ও পুত্রবধূ হওয়ার প্রতিটি দায়িত্ব পালন করেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার ভালোবাসা আর সেবা দিয়ে তার মন গলে যাবে, কিন্তু কিছুই পাল্টালো না। পরিবর্তে আমি পেলাম শুধু একাকিত্ব এবং এমন একটি নীরবতা যা আমাকে গ্রাস করতে চাইত। তার বন্ধুরা বাড়িতে এলে অর্জুন পৃথিবীর সেরা স্বামীর মতো অভিনয় করতেন। তিনি আমার সাথে হেসে কথা বলতেন, আমার প্রশংসা করতেন। আমিও তাদের সামনে একজন আদর্শ পতিব্রতা, সুখী স্ত্রী হওয়ার ভান করতাম। কিন্তু যেই অতিথি দরজা পেরিয়ে বাইরে যেতেন, আমাদের মুখের মুখোশ খুলে যেত এবং ঘরের সেই নীরবতা আমাকে গিলে খেতে শুরু করত। আমি কতবার তাকে বললাম, চলুন কোথাও ঘুরতে যাই, কোনো সিনেমা দেখে আসি। তার উত্তর সব সময় প্রস্তুত থাকত, না, মন নেই, পরের সপ্তাহে যাব। কিন্তু সেই পরের সপ্তাহ কখনো এলো না। বিয়ের 1 বছর পর থেকেই আমার বাবার বাড়ি থেকে ফোন আসা শুরু হলো। আমার মা জিজ্ঞাসা করতেন, বেটি, কবে সুখবর শোনাচ্ছিস? আমি তাদের কি বলবো? আমি কিভাবে বলবো যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই? আমি অজুহাত দিতাম, মা, এখন উনি ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন, অর্জুনের এখন সন্তান চাই না। অনন্যার গলা রুদ্ধ হয়ে এলো। এই মিথ্যা আমাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। যে কোনো বিবাহ অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়া আমার জন্য একটি শাস্তির মতো ছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিতরা সবাই একই প্রশ্ন জিজ্ঞাসা করত, অনন্যা, তোমার কোল কবে ভরে উঠবে? কিছু মহিলা তো আমার পেটের দিকে এমনভাবে তাকাত যেন এক্স-রে করছে। তাদের সহানুভূতি ভরা দৃষ্টি আমাকে তীরের মতো বিঁধত। লোকজন কানাঘুষা করত, নিশ্চয়ই ওরই কোনো সমস্যা আছে, দেখতে তো হৃষ্টপুষ্ট, তাহলে কি ব্যাপার? আজকালকার মেয়েদের খাওয়া দাওয়াই এমন। আরে, কোথাও কোনো চিকিৎসা কেন করাচ্ছে না? বিচারক মহাশয়, আমি প্রতিদিন মরছিলাম। সেই রাতে আমি সাহস করে অর্জুনের সাথে কথা বললাম। আমি বললাম, অর্জুন, লোকে কথা বলে, যদি কোনো ডাক্তারি সমস্যা থাকে তাহলে আমাদের একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এতে লজ্জার কিছুই নেই। এটা শুনে তিনি রেগে গেলেন। তিনি প্রথমবার আমার ওপর এত জোরে চিৎকার করলেন, তোমার কি মনে হয় আমার মধ্যে কোনো সমস্যা আছে? আমি বলেছি না আমার এখন সন্তান চাই না। এরপর থেকে এই কথাটা আর কখনো আমার সাথে বলবে না। সেই দিনের পর আমার বাবার বাড়ির লোকজনও ভাবতে লাগল যে সমস্যাটা আমারই মধ্যে। আমার মা আমাকে নিয়ে শহরের সবচেয়ে বড় স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন। সব পরীক্ষা হল। ডাক্তার বললেন, আপনার রিপোর্ট একেবারে স্বাভাবিক, আপনি মা হওয়ার যোগ্য। সেই দিন আমি খুশি হওয়ার বদলে আরও ভেঙে পড়লাম, কারণ এখন আমার কাছে কোনো অজুহাত বাকি ছিল না। এখন আমার শ্বশুরবাড়িতে আমার ওপর দোষ চাপানো হতে লাগল। আমার শাশুড়ি, যিনি আগে খুব আদর দেখাতেন, এখন খোঁচা দিতে শুরু করলেন। পুজো পাঠ, ব্রত, উপবাস, মানত তিনি আমাকে সব করালেন। আমাকে প্রত্যেক বাবা, প্রত্যেক পণ্ডিতের কাছে নিয়ে যাওয়া হলো। কিন্তু যখন কিছুই হলো না, তখন তারা আমাকে বাঁজা বলতে শুরু করলেন। তিনি জানতেন যে তার ছেলে আমার কাছেও আসে না, কিন্তু একজন মা তার ছেলের ত্রুটি কিভাবে স্বীকার করবেন? সব দোষ আমার উপর চাপিয়ে দেওয়া হলো। বিচারক মহাশয়, বিয়ের প্রায় 4 বছর হয়ে গিয়েছিল। আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমি কেবল আমার নিয়তি মেনে নিয়ে বেঁচেছিলাম। একদিন অর্জুন অফিস থেকে ফিরলেন, খুব খুশি ছিলেন। তার হাতে একটি উপহারের বাক্স ছিল। আমার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধক করে উঠল। আমি ভাবলাম, হয়তো আজ কিছু পাল্টাবে। আমার মনে আশা জেগেছিল। বিচারক মহাশয়, আমার মনে হলো যে হয়তো আজ রাতে অর্জুন আমাকে সেই উপহারটি দেবেন।
হয়তো আজ তিনি তার এত বছরের শীতল আচরণের জন্য ক্ষমা চাইবেন এবং আমাকে নিজের বাহুতে জড়িয়ে নেবেন। আমিও তাড়াতাড়ি সেজেগুজে বের হলাম। আমি আমার সবচেয়ে সুন্দর শাড়িটা পরলাম, মেকআপ করলাম। আমি যখন সেজে বাইরে এলাম তখন দেখলাম যে তিনি উপহারটি হাতে নিয়ে বাইরে যাচ্ছেন। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কোথাও যাচ্ছেন, আর এটা কার জন্য? তিনি খুব উদাসীনভাবে বললেন, এটা নিহারিকার জন্য। আজ ওর জন্মদিনের পার্টি, আমি কেবল সেখানেই যাচ্ছি, ফিরতে দেরি হবে। আমি জিজ্ঞাসা করলাম, নিহারিকাকে? তিনি দরজার কাছ থেকেই উত্তর দিলেন, আমার অফিসে কাজ করে, আমার ভালো বন্ধু। এবং তিনি চলে গেলেন। সেই রাতে তিনি 2টোর সময় ফিরলেন। তার মুখে একটা অন্যরকম উজ্জ্বলতা ছিল, এমন একটা তৃপ্তি ছিল যা আমি গত 3 বছরে কখনো দেখিনি। তার কাপড় থেকে একটি অচেনা লেডিস পারফিউমের গন্ধ আসছিল। সেই দিন আমার হৃদয়ে সন্দেহের বীজ বপন হল। আমি খোঁজখবর শুরু করলাম। একদিন সাহস করে তার ফোনটি চেক করলাম, যা আমি আজ পর্যন্ত কখনো করিনি। তার পাসওয়ার্ড আমার জানা ছিল, কারণ একবার তিনি আমার সামনে এটি খুলেছিলেন। ফোনে নিহারিকার নামে নম্বর সেভ ছিল। তাদের চ্যাট, ছবি আর ভালোবাসার বার্তা দিয়ে ভরা ছিল। আই লাভ ইউ, মিস ইউ, একসাথে ঘোরাঘুরি করতে, হাসতে হাসতে থাকা ছবি। এসব পড়ে আমার হাত কাঁপতে লাগল, আমার মাথা ঘুরতে লাগল। বিচারক মহাশয়, তিনি শুধু বন্ধু ছিলেন না, অর্জুন আমার সাথে প্রতারণা করছিলেন। তিনি যে ভালোবাসা, আপনত্ব আর সাহচর্যের জন্য আমাকে গত 3 বছর ধরে বঞ্চিত রাখছিলেন, তা অন্য কারোর ওপর বর্ষণ করছিলেন। এখন আমি বুঝলাম যে তিনি রাতে হাঁটার অজুহাতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় কেন যেতেন। তিনি গভীর রাত পর্যন্ত নিহারিকার সাথে ফোনে কথা বলতেন। যে মানুষটার জন্য আমি এত বছর ধরে কাঁদছিলাম, তিনি অন্য কারো সাথে নিজের জীবনের সবচেয়ে খুশির মুহূর্তগুলো কাটাচ্ছিলেন। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। আমার ভেতরে রাগ, কষ্ট আর অপমানের একটি লাভা ফুটছিল। পরের দিন যখন অর্জুন অফিসের জন্য তৈরি হচ্ছিলেন, আমি তাকে থামালাম। আমি বললাম, অর্জুন, আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। তিনি সেই একই মুখস্থ উত্তর দিলেন, অনন্যা, আমার দেরি হচ্ছে, সন্ধ্যায় কথা বলি। কিন্তু আমি বললাম, না, কথা এখনই হবে। নিহারিকাকে? আমার প্রশ্ন শুনে তার মুখের রং উড়ে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ও আমার বন্ধু। আমি বললাম, শুধু বন্ধু, নাকি সে যার জন্য আপনি আজ পর্যন্ত আমাকে স্পর্শ পর্যন্ত করেননি? বিচারক মহাশয়, সেই দিন প্রথমবার অর্জুনের চোখে আমি ভয় দেখলাম। ভয়, সত্য প্রকাশিত হওয়ার। তিনি চুপ হয়ে গেলেন। তার এই নীরবতা তার স্বীকারোক্তি ছিল। আমি চিৎকার করে উঠলাম, কেন এমন করলেন আমার সাথে? যদি অন্য কাউকে ভালোবাসতেন তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন? তিনি নিচু কণ্ঠে বললেন, আমি বাড়ির লোকেদের মানাতে পারিনি। তারা নিহারিকার জন্য কখনো রাজি হতো না, কারণ সে অন্য জাতের। আমি ভেবেছিলাম যে বিয়ের পর আমি তোমাকে সব বলে দেব, কিন্তু সাহস হয়নি। আমি পাগলের মতো হাসতে লাগলাম। বছরের পর বছর একজন নারীকে প্রতারিত করতে সাহস লাগে অর্জুন, তাকে সত্যিটা বলার জন্য নয়। আপনি শুধু আমাকে নয়, আপনার বাবা মাকেও প্রতারণা করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এখন কি? আপনি কি তাকে বিয়ে করতে চান? তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। বিচারক মহাশয়, সেই দিন আমার সব স্বপ্ন, আমার সব ধৈর্য, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। আমি এমন একটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছিলাম যা কখনো ছিলই না। যখন আমি ডিভোর্সের প্রস্তাবে অস্বীকার করলাম, তখন অর্জুন তার মাকে সব কিছু বলে দিলেন। আমি ভেবেছিলাম যে একজন নারী হিসেবে, একজন মা হিসেবে তিনি আমার কষ্ট বুঝবেন, কিন্তু আমি ভুল ছিলাম। একদিন আমার শাশুড়ি আমার ঘরে এলেন। তিনি খুব আদর করে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, আমি সব জানতে পেরেছি। অর্জুন যা করেছে তা ভুল, কিন্তু এখন যা হয়ে গেছে তা ভুলে যা। আমি আশা নিয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, দেখ বেটি, তুই তো আমাদের মেয়ের মতো, আমরা তোর খারাপ চাই না, কিন্তু অর্জুনের সুখটাও তো দেখতে হবে। ও নিহারিকাকে ছাড়া থাকতে পারবে না। আর সত্যি বলতে কি, বংশটাও তো এগিয়ে নিয়ে যেতে হবে। তোর কাছ থেকে তো এত বছরে কিছু হলো না। তার কথাগুলো আমার বুকে ছুরির মতো বিধ। তিনি জানতেন যে সমস্যাটা আমার মধ্যে নয়, তার ছেলের মধ্যে। তবুও তিনি সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছিলেন। তিনি বললেন, তুই বুঝতার, তুই অর্জুনকে ডিভোর্স দিয়ে দে। এটাকে একটা খারাপ স্বপ্নের মতো ভুলে যা। বিচারক মহাশয়, সেই দিন আমি বুঝলাম যে এই বাড়িতে আমার কেউ নেই। এই সবাই নিজেদের ছেলের কুকীর্তি আর ভুলগুলো ঢাকার জন্য আমাকে ব্যবহার করছিল। সেই দিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এত সহজে হার মানব না। আমি লড়ব আমার সম্মানের জন্য, আমার নষ্ট হওয়া 5 বছরের জন্য।
অনন্যা আবার বর্তমানে ফিরে এলেন। সে নিজের চোখের জল মুছে নিলেন এবং তার কণ্ঠে এখন একটি নতুন শক্তি ছিল। বিচারক মহাশয়, বাড়িতে এসে আমি একজন ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করলাম এবং ডিভোর্সের মামলা দায়ের করলাম। আমি খোরপোশ এবং সম্পত্তির আমার অংশের দাবি জানালাম। যখন অর্জুন এটা জানতে পারল, তখন সে এবং তার পরিবারের লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল। অর্জুন আমাকে ফোন করে বলল, তুমি কখনো 1 পয়সা কামাওনি, তোমার কিসের অ্যালিমনি চাই? সেই দিন আমি তাকে উত্তর দিলাম, অর্জুন, আমি 5 বছর তোমার বাড়িতে বেতনহীন গৃহকর্মীর মতো কাজ করেছি। আমি তোমার মায়ের সেবা করেছি, ঘর সামলেছি। এই খোরপোশ নয়, আমার 5 বছরের পরিশ্রমের বেতন, যা আমি তোমার কাছ থেকে সুদ সমেত আদায় করব। আমার এই পরিবর্তিত রূপ দেখে তিনি অবাক হয়ে গেলেন। তারপর এই লোকেরা নিজেদের আসল রূপ দেখাল। তারা কোর্টে এটা প্রমাণ করার চেষ্টা করল যে আমার অন্য কারো সাথে অবৈধ সম্পর্ক আছে, তাই অর্জুন আমার সাথে এই সম্পর্ক রাখতে চাইছিল না। তারা আমার ওপর চরিত্রহীনতার অভিযোগ করল। যে নারী 5 বছর ধরে নিজের স্বামীর জন্য অপেক্ষা করল, তাকেই চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করা হলো। তারা আমাকে এত ভাঙল, এত অপমান করল যে আমি ভেতর থেকে মরে গেলাম, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। আজ যখন আমাদের সম্পর্ক শেষ হতে চলেছে, তখনই আমি এই দাবিটি রেখেছি। এই দাবি কোনো শারীরিক সুখ বা লালসার জন্য নয় বিচারক মহাশয়। অনন্যার কণ্ঠ এখন কোর্টরুমে প্রতিধ্বনিত হচ্ছিল। অর্জুন আমাকে 5 বছর ধরে এটা অনুভব করিয়েছে যে আমি কারো ভালোবাসার যোগ্য নই। আমার এই দাবিটি আমার ভেঙে যাওয়া আত্মসম্মানকে জোড়া লাগানোর একটি চেষ্টা। আমি ডিভোর্সের আগে 1 রাতের জন্য নিজেকে বলতে চাই যে আমি একজন সম্পূর্ণ নারী। আমি চাই যে অর্জুন 1 রাতের জন্যই হোক আমাকে তার স্ত্রী হিসাবে মেনে নিক, সেই অধিকার সহ যা সে 5 বছর আগে সমাজের সামনে আমাকে দিয়েছিল। আমি এই বাড়ি থেকে একজন প্রত্যাখ্যাত নারী হিসাবে নয়, বরং একজন স্ত্রী হিসাবে বিদায় নিতে চাই। এটা আমার অভিমানের লড়াই। অনন্যার কথা শুনে কোর্টরুমে অনেক মহিলার চোখ ভিজে গেল। এই দাবি অর্জুন মেহরার সেই অহংকার ভাঙার জন্য, যে ভাবে যে সে টাকা আর প্রতারণা দিয়ে সবকিছু করতে পারে এবং একজন নারীর জীবনকে পিষে ফেলে এগিয়ে যেতে পারে। আমি চাই যে সেই রাতে তার নিজের প্রতিটি ভুলের অনুভূতি হোক। তিনি আমার চোখে সেই কষ্টটা দেখুন, যা তিনি আমাকে 5 বছর ধরে দিয়েছেন। আমি চাই যে যখন তিনি পরের দিন সকালে উঠবেন, তখন তার হৃদয়ে এমন একটি বোঝা থাকুক যা তাকে সারা জীবন মনে করিয়ে দেয় যে তিনি একটি জীবন্ত, স্বপ্নে ভরা মেয়ের আত্মাকে হত্যা করেছেন। এটা আমার প্রতিশোধ নয় বিচারক মহাশয়, এটা আমার ন্যায়, আমার সেই 5 বছরের হিসাব, যা এখন আর কখনো ফিরে আসবে না। কোর্টরুমে গভীর, ভয়াবহ নীরবতা ছিল। প্রত্যেকে অন্যান্যার কথায় হতবাক ছিল। বিচারক মহাশয় অর্জুনের দিকে তাকালেন, যে ঘামে ভিজে দেয়ালে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। মিস্টার মেহরা, আপনার কি কিছু বলার আছে? অর্জুনের আইনজীবী আবার দাঁড়ালেন। ইয়োর অনার, এসব মন গড়া গল্প। এটা কেবল টাকা হাতানোর একটি চাল। এই মহিলা আমার ক্লায়েন্টকে ব্ল্যাকমেল করছে। এই দাবি অবৈধ এবং অনৈতিক। এটিকে অবিলম্বে খারিজ করা উচিত। বিচারক মহাশয় আইনজীবীকে উপেক্ষা করে সরাসরি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি মিস্টার মেহরা, আপনার স্ত্রী যা কিছু বলেছেন তা কি সত্যি? কেবল হ্যাঁ বা নাতে উত্তর দিন। আপনি কি 5 বছর ধরে তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখেননি? অর্জুনের দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ ছিল। সে কিছু বলতে পারছিল না। উত্তর দিন। বিচারক মহাশয়ের কণ্ঠ প্রতিধ্বনিত হল। অর্জুন কাঁপতে কাঁপতে, প্রায় শোনা না যাওয়া কণ্ঠে বলল, জি হ্যাঁ। কেন? কারণ আমি নিহারিকাকে ভালোবাসতাম। আর এটা কি সত্যি যে আপনি বিবাহিত হওয়া সত্ত্বেও মিস নিহারিকার সাথে সম্পর্কে ছিলেন, তার কাছে যেতেন, তার সাথে সময় কাটাতেন? অর্জুন চুপ রইল। অন্যান্যা চিৎকার করে উঠলেন, বলো অর্জুন, এই আদালতকে বলো যে তুমি আমার অংশের প্রতিটি মুহূর্ত, প্রতিটি আনন্দ, প্রতিটি আপনত্ব কাকে দিয়েছ? অর্জুন প্রায় ফিসফিস করে স্বীকার করল, হ্যাঁ। এই স্বীকারোক্তি মামলার মোড় ঘুরিয়ে দিল। অর্জুনের আইনজীবীও চুপচাপ নিজের চেয়ারে বসে পড়লেন। এখন বলার আর কিছু বাকি ছিল না। বিচারক মহাশয় কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর তিনি বললেন, এই মামলাটি অত্যন্ত জটিল। আমি কোনো রায় দেওয়ার আগে মিস নিহারিকার সাথে কথা বলতে চাই। এটি শুনে অর্জুন এবং তার আইনজীবীর মাথা খারাপ হয়ে গেল। ইয়োর অনার, কিন্তু এই মামলার সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক আছে আইনজীবী মহাশয়। সে এই ত্রিকোণের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি জানতে চাই যে সে কি এসব বিষয়ে অবগত ছিল যে সে একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে আছে, যার স্ত্রী সেই একই বাড়িতে বাস করছে। আদালত সত্যের প্রতিটি স্তর পর্যন্ত পৌঁছাতে চায়। আদালত নিহারিকাকে পরের সপ্তাহে হাজির হবার জন্য সমন জারি করল এবং শুনানি স্থগিত করে দিল।
পরের শুনানি পর্যন্ত 1 সপ্তাহ অন্যান্যার জন্য খুব কঠিন ছিল। অর্জুন এবং তার পরিবারে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। তাদের ভয় ছিল যে যদি নিহারিকা সত্যি কথা বলে দেয় তাহলে তাদের মামলা সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়বে এবং সমাজে তাদের অবশিষ্ট ইজ্জতও ধূলিসাৎ হয়ে যাবে। তারা অন্যান্যার ওপর চাপ সৃষ্টি করার জন্য সব রকম চেষ্টা করলেন। অর্জুনের বাবা অন্যান্যার বাবাকে ফোন করে হুমকি দিলেন, নিজের মেয়েকে বুঝিয়ে দিন, না হলে ভালো হবে না। আমাদের ক্ষমতা কতদূর তা আপনি জানেন না। তার শাশুড়ি তাকে ফোন করে আবেগগতভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করলেন। বেটি, ঘরের কথা রাস্তায় কেন আনছিস? যা হয়েছে তা ভুলে যা, তুই তোর দাবি ফিরিয়ে নে, আমরা তোকে মুখ মাঙা টাকা দেব। স্বয়ং অর্জুন তাকে অনেক মেসেজ পাঠালেন। অনন্যা, প্লিজ নিহারিকাকে মাঝখানে আনবে না, ওর কোনো দোষ নেই, তুমি যা বলবে আমি করতে প্রস্তুত, তোমার কত টাকা চাই, শুধু এই মামলাটি ফিরিয়ে নাও। কিন্তু অনন্যা এখন সেই পুরনো ভীত সন্ত্রাস্ত মেয়েটি ছিল না। 5 বছরের অপমান এবং কোর্টের লড়াই তাকে পাথর করে দিয়েছিল। সে কোনো ফোনের উত্তর দিল না, কোনো মেসেজের জবাব দিল না। সে জানত যে এটা তার লড়াইয়ের শেষ ধাপ এবং এখন সে পিছু হটতে পারে না। পরের শুনানিতে কোর্টরুম লোকে লোকারণ্য ছিল। সবার দৃষ্টি কাঠগড়ায় দাঁড়ানো নিহারিকার ওপর ছিল। সে ছিল একজন আধুনিক, আত্মবিশ্বাসী কর্মরত মেয়ে, কিন্তু আজ তার মুখে ভয় আর দ্বিধা স্পষ্ট দেখা যাচ্ছিল। বিচারপতি তাকে জিজ্ঞাসা করলেন, মিস নিহারিকা, আপনি কি অর্জুন মেহরাকে চেনেন? জি, আমরা একসাথে কাজ করতাম। আপনি কি জানেন যে তিনি বিবাহিত? নিহারিকা একবার অর্জুনের দিকে তাকাল এবং তারপর বলল, হ্যাঁ, এখন জানি। এখন জানেন এর মানে কি? নিহারিকা গভীর শ্বাস নিল। বিচারক মহাশয়, অর্জুন আহাকে বলেছিল যে তার বিয়ে হয়েছে, কিন্তু এটি একটি মৃত সম্পর্ক। সে বলেছিল যে তার স্ত্রী মানসিকভাবে অস্থির, ঝগড়ুটে এবং তাকে নির্যাতন করে। সে বলেছিল যে তারা বহু বছর ধরে আবাদা থাকছে, শুধু আইনিভাবে ডিভোর্সের অপেক্ষা করছে। সে আমাকে নিশ্চিত করেছিল যে সে শীঘ্রই ডিভোর্স নিয়ে আমাকে বিয়ে করবে। এটি অনন্যার জন্য একটি নতুন এবং চমকপ্রদ তথ্য ছিল। অর্জুন কেবল তাকেই নয়, নিহারিকাকেও প্রতারিত করেছিল। সে দুজনের জীবন নিয়ে খেলা করেছিল। নিহারিকার চোখে জল এসে গেল। আমার এখানে এসেই জানতে পারলাম যে অনন্যাজি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি 5 বছর ধরে সেই একই বাড়িতে থাকছেন, একজন স্ত্রীর অধিকারের জন্য অপেক্ষা করছেন। অর্জুন আমাকে মিথ্যা বলেছিল। যদি আমার সত্যের সামান্যতম ধারণা থাকত তাহলে আমি কখনো এই সম্পর্কে এগোতাম না। আমাকে ক্ষমা করে দিন অনন্যাজি, আমিও একজন নারী, আমি আপনার কষ্ট বুঝতে পারি, আমার সাথেও প্রতারণা হয়েছে। নিহারিকায় এই বক্তব্য অর্জুনের কফিনের শেষ পেরেক প্রমাণ হল। অর্জুনের সমস্ত মিথ্যা ফাঁস হয়ে গিয়েছিল। প্রমাণ এবং সাক্ষীদের বক্তব্য শোনার পর বিচারক মহাশয় চোখ বন্ধ করলেন, যেন পুরো মামলাটি নিজের মনে যাচাই করে দেখছিলেন। কোর্টরুমে পিন ড্রপ সাইলেন্স ছিল। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন এবং অনন্যার দিকে তাকালেন। অনন্যাজি, আমি আপনার দাবির পেছনের কষ্ট, অপমান এবং বছরের পর বছরের যন্ত্রণা বুঝতে পারি। একজন নারীর জন্য এর চেয়ে বড় অপমান আর হতে পারে না, কিন্তু আইন তার সমস্ত সীমাবদ্ধতা নিয়ে আপনাকে সেই অধিকার দিতে পারে না যা আপনি চাইছেন। আপনার সেই দাবিটি পূরণ হতে পারে না। এটি শুনে অনন্যার মুখ কালো হয়ে গেল। তার মনে হল যেন তিনি হেরে গেলেন। তারপর বিচারক মহাশয় অনন্যাকে বললেন, অনন্যাজি, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বিচারক মহাশয়, যদি অর্জুন আপনার দাবি মেনেও নেন তাহলে কি আপনি সত্যি সন্তুষ্টি পাবেন? অনন্যা চুপ হয়ে গেলেন। জোর করে পাওয়া ভালোবাসা কি ভালোবাসা হয়? অনন্যার চোখে জল এলো। আপনি কি এখনও এই লোকটিকে ভালোবাসেন? অনন্যা নিচু কণ্ঠে বললেন, না বিচারক মহাশয়, এখন ঘৃণা করি। তাহলে আপনি কেন তার সাথে এক রাত কাটাতে চাইছেন? বিচারকের প্রশ্ন অনন্যাকে ভাবতে বাধ্য করল। বিচারক মহাশয়, আমি জানি না। অনন্যার কণ্ঠ কাঁপছিল। হয়তো আমি কেবল এটি প্রমাণ করতে চেয়েছিলাম যে আমিও একজন নারী, আমারও চাহিদা আছে। বিচারক মহাশয় তাকে নিজের কাছে ডাকলেন এবং নিজের কণ্ঠস্বর অত্যন্ত নরম ও ব্যক্তিগত করে বললেন, বেটি, আমি এখন আপনার সাথে একজন বিচারকের ক্ষমতা নিয়ে নয়, একজন পিতার ক্ষমতা নিয়ে কথা বলছি। আমারও একটি মেয়ে আছে, প্রায় আপনারই বয়সী। তিনি তার ড্রয়ার থেকে নিজের মানিব্যাগ বের করলেন এবং তার ভেতর থেকে একটি হাসিমুখ মেয়ের ছবি বের করে অনন্যার দিকে বাড়িয়ে দিলেন। এই হলো আমার মেয়ে রিয়া। 3 বছর আগে তারও ডিভোর্স হয়েছিল। তার স্বামী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত, তার আত্মসম্মানকে প্রতিদিন চূর্ণ করত। যখন সে ডিভোর্স নিয়ে ভাঙা মন নিয়ে বাড়ি এলো তখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মনে হতো যে তার জীবন শেষ হয়ে গেছে। সে অনেক দিন পর্যন্ত নিজের ঘর থেকে বাইরে বেরোয়নি। বিচারক মহাশয়ের কণ্ঠে একজন পিতার কষ্ট এবং গর্ব দুটোই ছিল।
একদিন আমি তার পাশে বসে তাকে বলেছিলাম, বেটি, কোনো মানুষের তোমাকে ছেড়ে যাওয়া তোমার গল্পের শেষ নয়। এটা তোমার নিজের গল্প লেখার এক নতুন শুরু। তোমার অস্তিত্ব, তোমার সুখ অন্য কারোর থাকা বা না থাকার ওপর নির্ভরশীল নয়। তুমি একটি সোনার খাঁচা ছেড়ে এসেছ। এখন তোমার সামনে ওড়ার জন্য পুরো আকাশ আছে। অনন্যা বেটি, আজ আমার মেয়ে নিজের একটি বুটিক চালায়। সে স্বাবলম্বী, খুশি এবং আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসে ভরা। জানেন কেন? কারণ সে তার সুখের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি অনন্যার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি যে এক রাত চাইছেন, তা কি? তা হলো সেই একই মানুষের কাছ থেকে নিজের অস্তিত্বের সার্টিফিকেট চাওয়া, যে আপনার অস্তিত্বকে কখনোই স্বীকার করেনি। আপনি সেই লোকটির কাছে সম্মানের ভিক্ষা চাইছেন, যে স্বয়ং সম্মানের অর্থ জানে না। একজন নারীর মর্যাদা এই কথায় নয় যে কোনো পুরুষ তাকে গ্রহণ করে কিনা। তার মর্যাদা তার নিজের আত্মসম্মানে, তার নিজের পরিচয়ে। আপনি দুর্বল নন, আপনি খুব সাহসী। আপনি 5 বছর ধরে একটি মিথ্যা এবং ফাঁপা সম্পর্ক চালিয়েছেন। এটা আপনার সহ্য ক্ষমতা ছিল। আজ আপনি নিজের অধিকারের জন্য এখানে দাঁড়িয়েছেন। এটা আপনার সাহস। নিজের এই সাহসকে সঠিক দিশা দিন। এই লোকটির কাছ থেকে এক রাত নয়, নিজের পুরো জীবন ফিরে চান। এই সম্পর্কের শিকল থেকে নিজেকে মুক্ত করুন এবং নিজের একটি নতুন পরিচয় তৈরি করুন। এমন পরিচয় যার জন্য কোনো অর্জুন মেহরার নামের দরকার না হয়। আপনি শুধু অনন্যা, এবং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। বিচারকের এই কথাগুলো অনন্যার ক্ষততে মলেমের মতো লাগছিল। তার চোখ থেকে জল ঝরছিল, কিন্তু আজ এই চোখের জল অসহায়ত্বের নয়, বরং একটি নতুন শক্তি এবং একটি নতুন পথ খুঁজে পাওয়ার ছিল। সে নিজের পথ স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে নিজেকে সামলালো, উঠে দাঁড়ালো এবং দৃঢ় কণ্ঠে বলল, বিচারক মহাশয়, আমি আমার দাবি ফিরিয়ে নিচ্ছি। কোর্টরুমে একটি স্বস্তির নিঃশ্বাস ছড়িয়ে পড়ল। কিন্তু অনন্যা এরপর যা বলল তাতে কোনো মিনতি ছিল না, বরং অধিকার ছিল। আমার এই লোকটির কাছ থেকে ডিভোর্স চাই এবং আমার নষ্ট হওয়া 5 মূল্যবান বছরের ক্ষতিপূরণ চাই। আমার সাথে হওয়া মানসিক নির্যাতনের ন্যায় বিচার চাই। এরপর যা হলো তা কোর্টের ইতিহাসে একটি উদাহরণ হয়ে রইল। বিচারপতি রাকেশ গুপ্তা কেবল অনন্যার ডিভোর্সকে অবিলম্বে মঞ্জুরিই দিলেন না, বরং অর্জুন মেহরাকে তার মানসিক নির্যাতন এবং প্রতারণার জন্য একটি কঠোর এবং শিক্ষামূলক রায় শোনালেন। তিনি অর্জুনকে আদেশ দিলেন যে সে অনন্যাকে ক্ষতিপূরণ হিসেবে 25 লক্ষ টাকার এককালীন অর্থ এবং নিজের ফ্ল্যাটে 50% অংশীদারিত্ব অবিলম্বে দেবে। শুধু তাই নয়, আদালত তাকে প্রতি সপ্তাহান্তে কাছের একটি মহিলা আশ্রয়গৃহে 3 মাস পর্যন্ত সামাজিক সেবা করার আদেশও দিল, যাতে সে একজন নারীর সম্মান এবং কষ্টের অর্থ মাটির স্তরে গিয়ে বুঝতে পারে। এই রায় শুনে অর্জুন এবং তার পরিবারের ওপর যেন বাজ পড়ল। তাদের অহংকার, তাদের টাকা, তাদের দম্ভ সবকিছু কোর্টরুমে চুরমার হয়ে গেল। কোর্ট থেকে বেরোনোর সময় অনন্যার মাথা উঁচু ছিল, তার পদক্ষেপ দৃঢ় ছিল। সে মুক্ত ছিল, শুধু একটি সম্পর্ক থেকে নয়, বরং নিজের অতীতের বোঝা থেকেও। অনন্যাজি, আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? একটি পরিচিত কণ্ঠ তাকে থামালো। অনন্যা থামলেন। এ ছিল নিহারিকা। নিহারিকা বলল, আমি জানি যে ক্ষমা চাওয়ায় আপনার কষ্ট কমবে না, কিন্তু আমি তবুও আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমি সত্যি কিছু জানতাম না। অনন্যা নিহারিকার মুখে সত্যিকারের অনুশোচনা দেখল। সে একটি হালকা হাসির সাথে বলল, ভুল আপনার নয় নিহারিকা, ভুল সেই মানসিকতার যে নারীকে একটি বস্তু মনে করে। ভুল সেই লোকটির যে আমাদের দুজনকেই প্রতারণা করেছে। নিজের খেয়াল রাখবেন এবং ভবিষ্যতে কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। এই কথা বলে অনন্যা এগিয়ে গেল। কিছুটা দূরে অর্জুন একা, পরাজিত, ভাঙা এবং লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল। নিহারিকা তার দিকে ফিরেও তাকাল না এবং মুখ ঘুরিয়ে নিজের পথে চলে গেল। আজ অর্জুন কেবল একটি মামলাই নয়, বরং নিজের ইজ্জত, নিজের টাকা, নিজের ভবিষ্যৎ, এমনকি নিহারিকার ভালোবাসাও হারাল। অনন্যা নিজের পরিবারের সাথে একটি নতুন গন্তব্যের দিকে পা বাড়াল। এটি ছিল তার স্ব-অভিমানী জীবনের শুরু। সে এখন আর কারো অসম্পূর্ণ বধূ নয়, বরং একজন পূর্ণ নারী ছিল। তো বন্ধুরা, বিচারক মহাশয় যে রায় দিলেন তা কি সঠিক ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং এটাও জানাবেন যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। গল্পটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।